বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, সেখানে প্রথম কথা ছিল যে মোদি সাহেব ওনার সঙ্গে দেখাই করবেন না। মোদি সাহেব শুধু দেখা করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু ভারতের নিজের প্রয়োজনেই কিন্তু শেষ পর্যন্ত মোদি বাধ্য হলেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে। এবং এখানে আপনি দেখেন যে মোদি বসে আছে চেয়ারে, ওয়েট করছে যে কখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে। ইউনূস একজন বীরের মতো সেখানে প্রবেশ করলেন। আমাদের প্রধান উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল, বসার স্টাইলটা কেমন ছিল, আর মোদির বসার স্টাইলটা কেমন ছিল, যে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে প্রভু, উনি হচ্ছে নৌকর, এমন একটা, যেটা ঠিক অপোজিটটা হতো হাসিনার সময়। হাসিনা নৌকরের মতো বসে থাকতে, আর মোদি এখানে একদম নবাবের মতো, সুলতানের মতো বসে থাকতো। এখন অপোজিট হয়ে গেছে কিন্তু। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির বৈঠক সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আলী সাহেব। ঈদের পরে সম্ভবত এটি আমার প্রথম অনুষ্ঠান চেঞ্জ টিভিতে। আমরা খুব অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম প্রথম চীন সফরটাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের। অনেক কিন্তু অশুভ একটা কর্মকাণ্ড চলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে চীন যেতে না পারে। ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এদিকে আওয়ামী লীগ অনেক অপতৎপরতা চালিয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চীন যেতে পারেন একবার, তাহলে বাংলাদেশের সঙ্গে যে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, ডক্টর ইউনূসের হাত আরও শক্তিশালী হবে, এবং বাংলাদেশ একটা এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার নেতৃত্বে চলে যাবে। এটা হয়ে গেলে তো ভারত অনেক পিছিয়ে পড়বে। এই একটা ভয় সবসময় কাজ করতো ভারতের মধ্যে রয়ের মধ্যে, এখানে যারা আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের দোসরদের মধ্যে। কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূস চীন অত্যন্ত সফলভাবে কিন্তু সফরটা সম্পন্ন করে এসেছেন। এবং এই সফরের মাধ্যমে আমরা কিন্তু অনেক অনেক উপকৃত হয়েছি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত অনেক শক্তিশালী হয়েছে। আরও যদি একটু আগে যাই, জাতিসংঘের মহাসচিবের মতো একজন লোক, ব্যক্তিত্ব, জাতিসংঘের মহাসচিব তো পার্সোনালিটি, এটা পদ। এই একজন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে 4 দিনের সফর করে গেলেন, এবং এতেও করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত শক্তিশালী হয়েছে, বাংলাদেশ শক্তিশালী হয়েছে, এবং বিশ্বের মধ্যে বাংলাদেশকে এখন একটা সম্মানজনক অবস্থানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে গেছেন। তারপরে আমি যদি বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, সেখানে প্রথম কথা ছিল যে মোদি সাহেব ওনার সঙ্গে দেখাই করবেন না। মোদি সাহেব শুধু দেখা করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু ভারতের নিজের প্রয়োজনেই কিন্তু শেষ পর্যন্ত মোদি বাধ্য হলেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে। এবং এখানে আপনি দেখেন যে মোদি বসে আছে চেয়ারে, ওয়েট করছে যে কখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে। ইউনূস একজন বীরের মতো সেখানে প্রবেশ করলেন, এবং মোদি এবং তার সাঙ্গপাঙ্গরা সবাই দাঁড়িয়ে তাকে করমর্দন করলেন, মোদি নিজে। এবং ওই সিনটাকে যদি আপনি আলী সাহেব আপনি পর্যবেক্ষণ করেন, জুরিসপ্রুডেন্স করেন, আমি তো ডাক্তার, আমি তো সব কিছু অ্যানাটমি করি, দেখেন যে আমাদের প্রধান উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল, বসার স্টাইলটা কেমন ছিল, আর মোদির বসার স্টাইলটা কেমন ছিল, যে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে প্রভু, উনি হচ্ছে নৌকর, এমন একটা, যেটা ঠিক অপোজিটটা হতো হাসিনার সময়। হাসিনা নৌকরের মতো বসে থাকতে, আর মোদি এখানে একদম নবাবের মতো, সুলতানের মতো বসে থাকতো। এখন অপোজিট হয়ে গেছে কিন্তু। এবং এখানে আমাদের যেটা আলোচনা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনাকে ফেরত চেয়েছেন, আমরাও চাচ্ছি হাসিনাকে দ্রুত বাংলাদেশে এনে তার বিচার করে রায় কার্যকর করার। 150টা হত্যা মামলা, সাগররুনির হত্যা মামলা, তারপরে বিডিআর কিলিং, হেফাজতের কিলিং, আরও অনেক কিলিং, গুম খুন, হাসিনার কী শাস্তি হওয়া উচিত, কী শাস্তি হবে, এটা আল্লাহ পাকে জানেন, নিশ্চয়ই নির্ধারণ করে রেখেছেন আল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফেরত চেয়েছেন, বলিষ্ঠ কণ্ঠে ফেরত চেয়েছেন। এবং আমার মনে হয় এই ফেরত চাওয়ার পরে ওনাকে আটকে রাখার ক্ষমতা মোদির নেই। তিস্তার কথা আলোচনা হয়েছে, গঙ্গার পানি বন্টনের কথা আলোচনা হয়েছে, এই সীমান্তে যে গুলি করে আমাদের বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে, তা বন্ধের ব্যাপারে উনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন। অর্থাৎ আমাদের স্বার্থ সংরক্ষণের যা কথা, সব কথা উনি তুলে ধরেছেন। মোদি জাস্ট মাথা নেড়ে সম্মত হতে বাধ্যই করেছেন। এবং দেখুন, চীনে গিয়া
যে উনি গেলেন চীনে কি বলিষ্ঠভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন 7 সিস্টারের কথা এবং বঙ্গোপসাগরের অভিভাবকত্ব যে আমাদের সেটা বলেছে, এবং এই বলাতে ভারতের সমস্ত মিডিয়া এবং ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে শুরু করে সব একেবারে কম্পন শুরু হয়ে গেছে। যেটা কি বললেন উনি, ডক্টর মোহাম্মদ ইউনূস তো মানে ছোটোখাটো ব্যক্তি নন, উনি যেটা বলেন অত্যন্ত চিন্তা ভাবনা করে কথাগুলি বলেন, এবং ওই তার কথার মধ্যে একটা গভীরতা আছে। উনি আলতু ফালতু কথা বলেন না, সাধারণ পলিটিশিয়ানদের মধ্যে যে মাঠ গরম করার মতো বক্তৃতা তিনি করেন না, তিনি যেটা বলেন সেটাই উনি করেন এবং করে দেখাচ্ছেন সারা বিশ্বকে যে বাংলাদেশকে উনি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন। উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন, আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। আপনি কি বলবেন? আপনি দেখুন আলী সাহেব, হাসিনা তো কন্টিনিউয়াসলি বাংলাদেশ মানে এই বর্তমান সরকার এবং এই ছাত্রদের বিরুদ্ধে এবং ইউনূস প্রশাসনের বিরুদ্ধে জঘন্য ভাষায় কথা বলছেন। শেষ কি বলেন যে ইউনূস ট্রাস্ট থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যা সম্পত্তি আছে সব বিক্রি করে উনি যদি দেশে ফিরতে পারে তাহলে সব বিক্রি করে সে এই গরিবের মধ্যে বিক্রি করে দেয়। অর্থাৎ এগুলি যে অসভ্য মহিলার অসভ্য কথাবার্তা, এই অসভ্য আচরণ বাংলাদেশে আমরা 15-16টি বছর দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এটা মানে এই মহিলাকে এখন ডক্টর মোদী ইউনূসও কিন্তু বলেছেন, মোদীকে বলেছেন যে ওনাকে সামলান, ওনাকে সংযত করেন। উনি যেভাবে কথা বলছে, উনি সে কথা বলে বাংলাদেশের একটা অঘটন করার চেষ্টা করছে। কিন্তু এখন এত কিছু করার পরও, রয়ের এত কর্মকাণ্ড, হাসিনার এত মানে হম্বিতম্বির পরেও কিন্তু তারা একটা হরতাল করতে পারে নাই, একটা অবরোধ করতে পারে নাই, মানে কিছুই করতে পারে নাই। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রায় 150-র মতো এই অবরোধ, মব জাস্টিস, এগুলোকে ফেস করে কিন্তু এই পর্যায়ে আসতে হয়েছে। সব ক্ষেত্রেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হয়েছে। এই 150টার মতো এই যে আপনার আনসারদের তথাকথিত আনসার লীগ, এরকম রিক্সা চালক লীগ, ব্যাটারি চালিত রিক্সা, এখন ব্যাটারি চালিত রিক্সা তো এখন ঢাকা শহর ভরে গেছে, তারা কোনো আইন মানছে না। এটা আসলে বলিষ্ঠভাবে দমন করতে গেলেও দেখা যায় যে সারা শহর অচল করে ফেলে, সারা বাংলাদেশ অচল করে ফেললো। একটা মুশকিল হয়ে গেছে এটা আসলে। মানে এখন ভারত বুঝতে হবে যে ভারতও ফিল করছে যে এই একটি মহিলার জন্য 18 কোটি মানুষকে শত্রু করে। আপনি দেখেন এই যে ঈদের বাজারে আমরা যে ভারতে না গিয়ে আমরা যে বাংলাদেশে শপিং করেছি, আমাদের সবাই বাংলাদেশের বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, আরও অনেক শপিং মলগুলি বোঝাই ছিল। এতে করে 5,000 কোটি টাকার সাশ্রয় হয়েছে। এই 5,000 কোটি টাকা কিন্তু ভারত পেত, এখন এই 5,000 কোটি টাকা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের ব্যবসা উন্নতি হয়েছে, বাংলাদেশের ইকোনমি গ্রো করছে। তো এগুলো তো আমরা চাই যে আমরা ভারত যাব না, ভারতের কোনো কিছু আনবো না, আমরা ভালো থাকি। আমরা পেঁয়াজের কথা বলুন, আমাদের এখন পেঁয়াজ আমদানি করতে হয় না, আমরা এখন রপ্তানি করতে পারবো। অথচ পেঁয়াজ হাসিনা করতো কি, ফ্যাসিস্ট হাসিনা, শুধু পেঁয়াজ আমদানি করে ভারতকে টাকা দাও, ভারতকে বাঁচিয়ে রাখো টাকা দিয়ে। এখন ভারত বুঝবে যে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করে একটি মহিলার জন্য ভারতের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায় আপনি খালি সামনে দেখবেন। স্যার, গুঞ্জন উঠেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে জনগণ দেখতে চায় বা রেখে দিতে চায়, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? একদম সত্যি কথা বলেছেন। আমিও আমার ফেসবুক পোস্টে আমি বলেছি যে ইউনূস সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকুক, এবং আমি ফেসবুক এখন ঘাটলেই দেখি যে অসংখ্য মানে স্ট্যাটাস আসছে, সবাই দিচ্ছে যে আমরা আরও 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে দেখতে চাই। কারণ আমরা এর মধ্যে এই 7-8 মাস হয়ে গেল ওনার সফলতাই দেখেছি। যদিও উপদেষ্টা পরিষদে কিছু অযোগ্য লোক আছে, কিন্তু ইউনূস সাহেব একাই যথেষ্ট। ইউনূস সাহেব একার সিদ্ধান্তে উনি সব কিছু করছেন। তবে এখানে একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ যদি ইউনূস সাহেবের থাকতো, ওনার কাজটা আরও স্ট্রংলি ত্বরান্বিত হতো, আরও পজিটিভ ওয়েতে ত্বরান্বিত হতো। যদিও ইউনূস সাহেব একাই যথেষ্ট, কিন্তু তারপরে উপদেষ্টা পরিষদের একটা ভূমিকা থাকে। উপদেষ্টা পরিষদ অত শক্তিশালী উনি করতে পারেননি, আরও শক্তিশালী হওয়া উচিত। আমরা স্বাস্থ্য সেক্টর বলুন, স্বরাষ্ট্র সেক্টর বলুন, এগুলিতে আরও শক্তিশালী লোক দরকার আছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।